আসসালামু আলাইকুম। আমি আজকে একটু লাইভে আসবো, কিছু কথা বলার ছিল। অনেক কিছু দেখো না দেখার ভান করি, আপনার বলার আগ্রহ জাগে না। চিন্তা করলাম কয়দিন চুপ থাকবো বা বোবার মতো থাকবো, কিছু কথা বলা উচিত, দরকার, প্রয়োজন আছে। আর চুপ থাকার কারণ ছিল হচ্ছে, যখন আমার সিনেমা নিয়ে পাইরেসি হয়েছে, আমার সিনেমার টাকা যখন লুটপাট করে খেয়েছে, তখন আসলে ইন্ডাস্ট্রির লোকগুলো চুপে ছিলেন। রাষ্ট্রপতির একমাত্র সন্তান আশরাফ নাম যখন 3বার কিডন্যাপ করেছেন, তখন এই ইন্ডাস্ট্রির লোক তারে চামচামি করেছেন। এই ইন্ডাস্ট্রির যুগ যুগ যাবতে এইভাবে চলতেছে। আসলে এখানে নতুন কেউ আসলে তারা তাদেরকে মুরগি ভাবেন। দ্যাটস ওয়াই এতদিন চুপ ছিলাম। তুফানে যা হয়েছে দেখলাম, বরবাদে যা হয়েছে তা দেখলাম, এখন তাণ্ডবে যা হয়েছে তাও দেখতেছি। তারপরে কথা বলতাম না, খোঁজ খবর রাখতেছি, জানি কোথায় কি হয়েছে না হয়েছে। আমার টিমে যারা আছে তারা সব আপডেটে দিচ্ছেন, কিন্তু একটা অভদ্র লোক ইন্ডাস্ট্রিতে অগত্য ভাষায় যেভাবে নাটকের লোক বা সিনেমার লোক সবাইকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক অপপ্রচার করে যাচ্ছেন। আর কিছু ভিউয়ার্সের জন্য বিভিন্ন আপনার সাংবাদিক তার কাছে ক্যামেরা এবং কি বোম নিয়ে হাজির হয় এই সাক্ষাৎকারগুলো ভাইরাল হওয়ার জন্য, তার ব্যাপারে কথা বলার জন্য। মূলত এই ভদ্রলোক অলওয়েজ এফডিসিতে আপনার শোডাউন দিয়ে আসছেন, এবং কি কার লোক কোথা থেকে নিতেন, ভাইয়া 10টা মোটরসাইকেল পাঠান এফডিসিতে, একটু ঝামেলা হয়েছে, এগুলো সবই জানি ভাই, কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে। এই ভদ্রলোক সাকিব খানের খুব কাছের লোক ছিলেন। ফিল্মের লোক যারা, তারা সবাই জানেন 2000 মেবি 9, যদি সালটা ভুল না করি, যখন এফডিসির লোকজন সাকিব খান ও বিশ্বাসকে ব্যান করছিল, তখন এই ভদ্রলোক, একমাত্র এই ভদ্রলোকেই সাকিব খানের পাশে ছিলেন। তারা কিছু থাক বা না থাক, আপনার গলাবাজিটা খুব ভালোই আছে। এই ভদ্রলোক আমারও অনেক ক্ষতি করছিল, আপনার টেকনিক্যালি করতে চাইছে, করছে তা না, করার ট্রাই করছে। আমি সেটি আপনাদেরকে শেয়ার করব আজকে। এই জন্য বললাম যে আমার সাথে যদি তার লেনাদেনা না থাকতো, আমি তার ব্যাপারে কথাও বলতাম না। এইসব লোক নিয়ে আপনার কথা বলার রুচিও আমার নেই। আমি অলওয়েজে বলি, আমি কখনো ফেসবুকে বেশিরভাগ সময় দেখবেন দেখে আমার ব্যক্তিগত ছবি দিই, ফ্যামিলির ছবি দিই, কিন্তু আমি আমার ফ্রেন্ড সার্কেল বা আমার কাছের লোকদেরকে নিয়ে লাইভ করা, ছবি পোস্ট করা, আমি এটা থেকে বিরত থাকি। কেন? মিডিয়ার লোকগুলো যখন দেখে একটা লোকের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, তারা এটা সহ্য করতে পারে না। এই লোকগুলো আপনার সম্পর্কটা কিভাবে ভাঙবে এই পায়তারাই করে। এখন যে প্রডিউসার হয়েছেন, তার নাম হলো দেখি ইকবাল সাহেব। আচ্ছা, সাকিব খানের বন্ধু, যার ব্যাপারে কথা বলতেছিলাম, তো উনি এরপরে ডিরেক্টর হয়েছেন। ওনার যোগ্যতা বা ক্লাস কতটুকু আমি জানি না, কারণ আমি ছোটবেলা থেকে বা আমাকে যারা খুব কাছের থেকে চিনেন তারাও জানেন, আমি একটা ভদ্রলোকের সাথে চা খাইতে বসলেও ফুটপাতে আমি একটু চিন্তা করি লোকটার আসলে ক্লাস কি। এই জিনিসগুলো আমি মেনটেন করে চলি। এখন আমার প্রথম আপনার 20% মেন্টাল সিনেমার আপনার পার্টনার ছিলেন টাইগার মিডিয়ার অভিজ্ঞতা চিত্র অভি। তো আমি আর শামীম আহমেদ রনি যখন অভিদের সাথে একটা ডিট করি, ফাটামি আমরা প্রায় 8বার 10বার আমাদের বৈঠক হয়েছে ছবির স্ক্রিপ্ট রেডি করার সময়। তো তখন আবদুল্লাহ জয়ের বাবু ভাই ছবির স্ক্রিপ্টের ব্যাপারে একটা কথাই বলছিল। স্ক্রিপ্টটা রেডি করে উনি বলছিলেন যে এটা এইভাবে আলগে দিয়ে বলছিল 2.5 কোটি টাকা বাজেট লাগবে। তো
তো ওনার কথাই সত্য হচ্ছে, উনি যেহেতু অনেকগুলো সিনেমা বানিয়েছেন, ওনার একটা অভিজ্ঞতা থেকে উনি ওইটাই হয়েছে ওনার। তো এই ভদ্রলোক অভিজ্ঞতা চিত্রের তার সত্য অনুযায়ী আমাদের যেই ডিট লেখা হয়েছিল, এটা আমরা 3 দিন 4 দিন যাবৎ একসাথে বসে আমি রনি একটা ডিটের আপনার ফর্মুলা তৈরি করছি। তৈরি করার পরে ওইটা নিয়ে লেখার দায়িত্বটা অভিকে দেওয়া হয়েছিল। তো ও যখন লেখা শেষ হয়েছে, আমাকে আর রনিকে ফোন দিল, বললো যে কেউ যে ডিটেলস স্বাক্ষর দেওয়ার জন্য আসেন। তা আমি আর রনি একসাথে আসছিলাম বাইকে করে আগারগাঁও থেকে। এসে আমরা সোজারতা রুমেও ঢুকি নেই, জুতার ফিতে খুলতে হবে, এই জন্য টেবিলের কর্নারে রেখে স্বাক্ষর করে দিয়েছিলাম। কেন ডিটটাতে কি লেখা হবে সেটা তো আমরা আগেই বসে 3 জনে বসে কিন্তু এটা ফাইনালি একটা চূড়ান্ত ডিসিশনে গেছি। যাই হোক, যখন শুটিং শুরু হয় 26 দিনের একটা লট উঠানোর পরে মোটামুটি তখন আমার প্রায় 1,10,00,000 বা 15 মতো ঢুকে গেছে। ওই সময় আমি জানতে পারি ওদের যে মাঝের 10 দিনের যে শুটিংয়ের খরচটা দেওয়ার কথা, তারা এই টাকাটা বিভিন্ন হল থেকে নিচ্ছে। সেটা যেমন আমাদের হিটম্যান সিনেমার প্রডিউসার জাহাঙ্গীর ভাই, আর আমাদের বিএনপি করেন বুকিং এজেন্টে আছেন, ডিস্ট্রিবিউশন আছেন রহমান ভাই থেকে টাকা নিচ্ছেন 18 লক্ষ টাকা। একজন থেকে 5, একজন থেকে 13 লাখ টাকা। আর হল থেকে উঠেছেন 10,05,000 টাকা। তো এই খবর আমি পাওয়ার পরে, আমি সিনেমার মালিক, আমি নিজেই জানি না ওরা টাকাগুলো যে কালেক্ট করতেছে শুটিংয়ের জন্য। পরে আমি ওনাদের সাথে এই ডিলটা রাখিনি, ওরা অক্ষম টাকা পয়সা দিতে। পরে জাহাঙ্গীর ভাই রহমানের সাথে নেগোসিয়েশন করে বসে এই টাকা রিলিজ হলে দেবো, এরকম কথার উপরে বসে আমি ওদের সাথে শেয়ারটা ছুটে নিতে বসি। তো এই বসার সময় এফডিসিতে খসরু ভাই ছিলেন, আমাদের মেহেদি হাসান মনির ভাই ছিলেন, অনেক সিনিয়র লোকেরাই ছিলেন। সেখানে একজন ছিলেন ইকবাল। তো এটার উদ্যোগটা নিয়েছিলেন হচ্ছে ইকবালে। আমাকে 2 দিন 3 দিন ফোন দিয়েছেন। ফোন দেওয়ার পরে বলতেছে দেখি, আরে আপনি এফডিসিতে আসেন। আসি তো, কিছু একটা তো হবে, ব্যবস্থা করে দিচ্ছি। আসলাম, আসার পরে সবাই বসে আপনার ওরা যে টাকা সুদে নিচ্ছে, হল থেকে নিচ্ছে, টোটাল খরচ প্লাস মাইনাস করে আমি ওদের কাছে 3,60,000 টাকা পাবো। এটার উপরে 40 মীমাংসা হয়েছে। অভিদের কাছে আমি 3,60,000 টাকা পাবো। পরে সবকিছু শেষ হওয়ার পরে ও আমাকে বিভিন্ন লোক ব্যবসা দেখাচ্ছে, আরে তোমার শুটিং, গানের শুটিং এটা আমি করা দেবো, কি করতে হবে এটা আমি ভালো করেই জানি, আমার সাথে চলো। তো ভদ্রলোক আমাকে নিয়ে গেছেন ইউনিসেফের পিএস কায়েম ভাইয়ের কাছে। তো ইউনিসেফের অফিসে ঢুকার পরে সে পাদরি সালাম করতেছে, আর কায়েম ভাই তার মাথার উপর দিয়ে আমার সাথে হিংসি করতেছে। তো এটার কারণটা হলো দেখি, ইনুর পরে যে শিরিনা আপা জাসদের, শিরিনা আপা হলে দেখি আমার ফ্রেন্ডের বড় বোন মামুনি। সে তো আর এটা জানতো না, সে আমাকে ওইখানে নিছে। যাওয়ার সময় কথা হলো দেখি তার প্ল্যানিং কি দেখেন, তাকে একটা রিলিজের পর একটা এলিয়েন গাড়ি দিতে হবে, আর সে 40-50 জন শুটিংয়ের লোক বলে মালয়েশিয়াতে লোক নিয়ে যাবে। তো ইউনিসেফ তখন তো আপনারা সবাই জানেন ইয়েতে ছিল, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। তো এখন উনি আমাকে আমার সিনেমা শেষ করে দিবেন, 30-40 জন লোক শুটিংয়ের লোক বলে সে মানব পাচার করবেন, সে এই ধান্দা গেছে। তো আমি যত অভাব অনটন কষ্টে থাকি, যারা আমার ফ্রেন্ড লিস্টে অনেকদিন যাবৎ আছেন, 8 বছর 10 বছর যাবৎ, তারাই জানেন আমার পকেটে টাকা না থাকলে আমি বন্ধুদের আড্ডাও যাই না। কেউ আমাকে চায়েরটা খাওয়াবে, সিগারেটেরটা খাওয়াবে, এই আশা করে আমি কোথাও যাই না। তো এর ভিতরে অনেক কিছুই আপনারা জানেন, আমি স্ট্যাটাস দিয়েছি। কোনো লোক ব্যবসা আমাকে দেখা কিনার মতো লোক এখনো তৈরি হয় না, আর ওই টাকা এখনো বাংলাদেশ ব্যাংকে চাপানো হয়নি, এটা আমি সবসময় বলি। আমি ওইখান থেকে সরে আসছি। আসার 2-3 দিন পরে 40 হয়নি।
এই ভদ্রলোকে ফোন দিয়ে বলছে 40 হয় নাই কিসে। আবার এফডিসিতে বসলাম, বসার পরে ওই যে ওর মানে যে ফাঁদে আমাকে ফেলতে চেয়েছিল শুটিংয়ের নামে মানব পাচারে, ওই ফাঁদে আমি ফা দিয়ে নেবি দেয় 40 হয় না। সে কি করলো, এই 40 আবার পুনরায় করলো, করে এখন ওইদিকে আমি 4,05,000 টাকা দেয় না দিতে হয়েছে। আর লাইফটাকে আসলে বড় করবো কিনা আমি বুঝতেছি না। এই কথাগুলো যেহেতু পুরানো 10 বছর আগে, আমি বলতে চাচ্ছি না কাউকে হেয় করা, ছোট করার জন্য, যেটা অনেকে অনেক কিছু জানে না। অনেকের কাছে অমুক বিশাল বড় ভাই, অনেক ভদ্র নম্র। এই ইন্ডাস্ট্রির প্রতিটা রিন্দে রিন্দে প্রতিটা লোকের রক্ত, সবকিছু আমি জানি, সবকিছু আমি জানি। এই ইকবাল থেকে ছুটার জন্য কিন্তু অবিশ্বাস আর সাকিব খানের যখন গ্যাঞ্জাম চলে, সাকিব ভাইয়ের আমি 26 মিনিট গালি দিছিলাম শুধু ওর থেকে ছুটার জন্য। সাকিব ভাই চিনত, কিন্তু 2009-এর এই ইকবালের ওই ভূমিকাটার জন্য কৃতজ্ঞতা বোধ থেকে উনি ওর সাথে একটা লিয়েজ ছিল। কিন্তু সাকিব ভাইয়ের লাইফে অপবিশ্বাসের ঘর ভাঙা, বুবলি, এগুলার পিছনে 3 জন লোক জড়িত ছিল। আমি আমার খুব কাছের লোকগুলোকে এগুলো আমি বলি, তার ভিতরে এই ভদ্রলোক একজন সবচেয়ে বড় নির্দিষ্ট কাজটা করছে, বুবলির সাথে ইন্ট্রোডিউস করে দিয়ে সাকিব খানের কেরিয়ার এবং কি লাইফ শেষ করে দেওয়ার জন্য এই ভদ্রলোকের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আর এই ভদ্রলোকই ক্যামেরার ফ্রন্টে থাকার জন্য অলওয়েজ দেখবেন যেখানে সাকিব খানের দিকে ক্যামেরা ধরা হতো সেইখানে সে তার পিছনে ছিল। আর এখন আসি তার বিরুদ্ধে কথা বলি, সে ভাইরাল পাবলিক হতে চায়। তার ক্যারেক্টারটা কি দেখেন, হওয়া 40, 3-4 দিন পরে সে ডাক দিয়ে নে এই 40 আর হয়নি, কারণ তার সত্ত্বে আমি রাজি হইনি মানব পাচারে। আপনার একটা শিক্ষিত বন্ধু আপনার যখন ক্ষতি করবে, সে ন্যূনতম একটু হলেও ভাববে, চিন্তা করবে, কারণ কারো ক্ষতি করলে সেই ক্ষতিটা নিজেরও হয়। আর এই টাইপের লোকগুলো এতটাই নোংরা, আপনার ক্ষতি করতে 2 মিনিট আপনার চিন্তা করবে না। তার কথাবার্তা এবং কি অ্যাটিটিউডগুলো আপনি দেখিয়েন, কথা বলার অঙ্গভঙ্গিগুলা, সে বিশাল কিছু, বিশাল মাফিয়া, বিশাল কিছু। আজকে সে আওয়ামী লীগ সরকারের আমলে যে ক্ষমতা, যে দাপট দেখিয়ে গেছে, সেই লোকগুলো এখন কথা বলে কিভাবে? তারা আবার লাইভে আসে কিভাবে? তাদের যে সাক্ষাৎকার গুলো নেয়, ওই সাংবাদিক গুলা কারা? আপনি কি মনে করেন সিনেমার পাইরেসি এমনি এমনি হয়েছে? রায়হান রাফি আর প্রডিউসার শাকিল ভাইকে জিজ্ঞেস করিয়েন তো, এই পাইরেটাকে কে খুঁজে দিছে? আপনার 10 বছর চুপ করে আছি, সিনেমা থেকে হারাই যায়নি। সিনেমা যেহেতু মাথায় আছে, সিনেমা হবে, করব, অনেক কিছু দেখার বাকি আছে এখানে। কিন্তু এইসব টাউট পাটপাড়ের জায়গা দিচ্ছেটা কারা? গলা উঁচু করে সে যে স্টাইলে কথা বলে, এই কথা বলার সাহসটা আসে কোত্থেকে? এরা তো দালাল, এরা আওয়ামী লীগ না, এরা বিএনপি না, এরা যখন যে ক্ষমতা আসবে ওইদিকে যাবে। একটা সাক্ষাৎকারে আমি শুনছি সে নাকি ছাত্র জীবন থেকে ছাত্রদল ছিল। একটা মানুষের ভাবমুক্তি তার কথার স্টাইল, ব্যবহারের উপরে। তাকে আমার এলিয়ন গাড়ি দিতে হবে, সে 30-40 জন লোক নিবে, শুটিং এর ইউনিট বলে মালয়েশিয়াতে, মানব পাচার করবে। এই সত্যে রাজি হইনে বিদায় যেখানে আমি 3,60,000 টাকা পাই, সেখানে
আমার 4,05,000 টাকা উল্টা জরিমানা হয়েছে। সময়টা খারাপ ছিল, আমি তখন কিচ্ছু বলি না। আর আশাদ আদনানের সাথে আমার কি হয়েছে, এটা ইউটিউব, ফেসবুক যেখানে যান আপনার সার্চ করলে পাবেন। বনানীর আমার এক খুব ভালো ফ্রেন্ড আছে বন্যা সিদ্দিকী, আমার লাইভগুলো দেখলে আমি ইউটিউবে উঠে রেখেছি। তখনের সময় এই ভদ্রলোক যে তিনবার কিডন্যাপ করছে, এস্টামের সিনেমা নিয়ে গেছে, আমার ঘরে অস্ত্র নিয়ে ঢুকছে, স্বামী আহমেদ রনিকে মেরে, সেখানে 3-4 জন লোক তার সাথে ছিল, এদেরকে আমি মারতে রাখছি। আমি যেহেতু 10 বছর ধৈর্য ধরতে পারছি, এখনো ধৈর্য ধরতেছি, প্রয়োজন হলে আরো ধৈর্য ধরব। কারণ আমি ওই সন্ত্রাসী কায়দায় এসবগুলোর ভিতরে আমি মানে বিশ্বাসী না। শেখ হাসিনাই তো পালাই গেছে কেন? তার কর্মের জন্য, মুখের ব্যবহারের জন্য। আজকে আমি লাইভে আসছি ইকবালের আচরণের জন্য, ইকবালের ব্যবহারের জন্য। সে তো অশিক্ষিত, তাদের চালচলন কি সেটা তার কথাবার্তায় বোঝা যাচ্ছে। আরে ভাই, একটা বন্ধুর সাথে একটা বন্ধুর সম্পর্ক খারাপ হতেই পারে যে কোনো ইস্যুতে। আমার সাথে রনির সাথে 2-3বার অনেক ঝামেলা হয়েছে, কিন্তু আমি কি কোথাও রনির বদনাম করি? হতেই পারে। তাই বলে কি এরকম ওপেন নেমে তারপর তার নামে তার বিরুদ্ধে কথা বলা, গীবত করা, সমালোচনা করা? তুমি কে? সাকিব খান বাংলাদেশকে অনার করে। তুমি সাকিবের বিরুদ্ধে কথা বলে তুমি 10টা লোকে তোমাকে চিনবে? ভাইরাল হওয়ার জন্য এই পলিটিক্স? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। যেখানে যা কিছু করবা সবকিছুর তথ্য আমাদের কাছে আছে, সবকিছুর তথ্যই আমাদের কাছে আছে। বেশি বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে রাস্তাঘাটও চলতে পারবা না। কে তুমি ভাই? তোমার অতীত নিয়ে কথা বলার রুচিও আমার নাই। কি সাপ্লাই দিয়ে তুমি এখানে আসছো সেটা আমরা সবাই জানি, কিন্তু তোমাকে যে লোকগুলো স্পেস দিচ্ছে তাদের মুখে আমি থুতু মারি। এই সমিতিগুলো থাকারই দরকার নাই, যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমাকে যে 3বার কিডন্যাপ করছে, আমার সিনেমার টাকা যে নিয়ে গেছে, আমি যদি ফ্লপ সিনেমা বানাতাম, আমার মনকে বুঝ দিতাম, আমার সিনেমা ফ্লপ ছিল। 5.5 কোটি টাকা দিয়ে সুদীপ দে সুমন নিয়ে গেছে, একটা প্রতিবাদ করতে পারছো? কেউ লোন শিখতে পারছো? এই থার্ড ক্লাস লোকগুলোই ইন্ডাস্ট্রির ক্ষতি করতেছে। আপনি কি মনে করেন সিনেমার পাইরেসি এমনি হচ্ছে? ওদের লালিত ওই কুত্তাগুলো দিয়েই এই কাজগুলা করতেছে। একটা প্রডিউসারের স্বপ্ন 6 কোটি 8 কোটি 10 কোটি টাকা ইনভেস্ট করে 1 সপ্তাহের মাথাতে সিনেমা পাইরেসি করে দিচ্ছে। এদের তো বিচার হওয়া দরকার, ফাঁসি। সবার কাছে একটা রিকোয়েস্ট, নিজেদের ভিতরে কাটাছিটি করবেন না। আর এই প্রকৃতির দুষ্ট লোক যেগুলো আছে এদের থেকে দূরে সরেন। আমি সবসময় একটা কথা বলি, কোন একটা লোকের সাথে গর্ব করার জন্য যখন আপনি সেলফি দিবেন, তখন আপনি চিন্তা করবেন থেকে ওই লোকটার ব্যাকগ্রাউন্ডটা কি, আপনার কি ভাবমুক্তি উঠতেছে নাকি নিচের দিকে নামতেছে। সাকিব খান বাংলাদেশের গণ্ডির ভিতরে এখন নাই। খুব অল্প সময়ের ভিতরে দেখবেন বোম্বে সিনেমাতে, বেশি দূর না, সে ওই পর্যায়ে চলে গেছে।
আপনি পিছন দিয়ে যত টানবেন কিছুটা হবে না, কিচ্ছু হবে না। আপনি আপনার জায়গায় থাকবেন, নোংরা লোক যেখানে থাকে ওইখানে থাকবেন, কিন্তু শুধু শুধু ইন্ডাস্ট্রির চলচ্চিত্রের পরিবেশটা নষ্ট করবেন না। আশাদ আদনানের পিছনে যারা যারা হাসছেন কে মারকেন না বলেন তো আমাকে, আমার সামনে বলেন এই লাইভে বসে। এমন একটা যদি মারফুট থাকেন আমাকে বলেন, বলে অমুকে একটা থাপ্পড় খানে মার খানে, কে বার্থডের দিন কিডন্যাপ হয়েছে, কে ব্যাংকে ফিরে গেছে, সবকিছু আমাকেই ফোন দিছিল, সবগুলো ফোন আমার কাছে আসছিল। টাকার জন্য পায়খানা থেকে আপনার টাকাকে কামড় দিয়ে উঠানো, এটা ফার্মেসির স্বভাব না। এই কাজ আমাকে দিয়ে কখনো হয় নাই, হবেও না। কিন্তু সাবধান, ইন্ডাস্ট্রির যত ভাইরাস আছে সবগুলোকে খুঁজে খুঁজে বের করব। কে 3 লাখ টাকা খাচ্ছেন, কে 20,000 টাকা নিচ্ছেন, কে কত টাকা খাইয়ে পাশের চেয়ারে আওয়ামী লীগটাকে বসাচ্ছেন, সব কিছুর প্রুফ রাখা আছে, কেউ রেহাই পাবেন না। দল কিন্তু এখনো ক্ষমতা আসে নাই, সবকিছু সারা হবে, সময় মতোই উপযুক্ত জবাব দেওয়া হবে। এই নোংরা লোকদের কারণেই কিন্তু সালমান শাহ মরছে। দেখেন, যারাই তারা হত্যা করছে তারাই কিন্তু এখন ইন্ডাস্ট্রির বিচরণে আছে। কারণ আপনার যে লোকটা আপনার সর্বোচ্চ ক্ষতি করতে পারবে সেই লোকটা আপনার কাছের লোকে হয়। সাকিব খানকে যত নিচে নামাতে যাচ্ছেন সাকিব খান তত উপরে উঠতেছে। এই যে আমি গতকালকে যে স্ট্যাটাসটা দিচ্ছি, এখানে বসে বসে কমেন্টস গুলো করেন তো, কটা লোক আপনাকে পছন্দ করে, কাকে খুশি করার জন্য এগুলা করতেছেন? নোংরামি করবেন, এমন অবস্থা করা দেব, লাইভে তো যা দূরে থাক, কারোর মুখও দেখাতে পারবেন না। এখন কিন্তু টেকনোলজির যুগ, লাঠি ছোটা অস্ত্রের যুগ না। এখন যা কিছু হয়, যুদ্ধ বলেন, আন্দোলন বলেন, সবে কিন্তু টেকনোলজি দিয়ে। এই কাজগুলা বন্ধ করেন ইকবাল সাহেব, আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি। আপনি এত বড় সেলিব্রিটি গেছেন, আপনার নাকি 3-4টা ফ্যাক আইডি আছে, আপনার 2টা আইডির কিন্তু রিকোয়েস্ট আমি এখনো ঝুলে রেখেছি, কারণ রুচিতে আসে না। তো আপনাকে আমি ফ্যান লিস্টে নেব যে আপনাকে রুচিতে আসে না। আমি কারোর সাথে ঝগড়াঝাটি করি না। যে লোকগুলা মানুষের সাথে, আমার অনেক কিছু কিন্তু আপনার ভালো লাগবে না, যে জিনিসগুলো আমার পছন্দনীয় না, আমি তাদেরকে আমার ফ্রেন্ড লিস্ট থেকে আসতে করি, ব্লক করি না, কিচ্ছু করি না, আমি আনফ্রেন্ড করে দিই। যে কাজগুলা করতেছেন খুবই নোংরা কাজ করতেছেন, কারণ এগুলা কোনো ভালো ফ্যামিলির লোকের, শিক্ষিত লোকের, যাদের আপনার ব্যক্তিত্ব আছে, ভাবমুক্তি আছে, তারা কখনো এসবগুলা করেন, এসব কাদা ছিটেছিল। কারণ সাকিব খানের সাথে আপনিই চলছেন, সাকিব খানের মার্কেটিং আপনিই করছেন, আবার আপনি সাকিব খানের বিরুদ্ধে কথা বলতেছেন। দেখেন, আপনি ওর ক্যারিয়ারটা খাইতে গেছেন, কিন্তু ওর ক্যারিয়ার কিন্তু এখন কি, ছবি সিনেমার বাজেট কিন্তু দিন দিন বাড়তেছে, অভিনয়ের মাত্রাটা বাড়তেছে, তা আপনার প্রতিটা ধাক্কা ওকে উপরের দিকে উঠাচ্ছে, নিচে না। যদি পারেন কারো উপকার করবেন, না পারলে ক্ষতি করিয়েন না।
মানুষের বিবেক নিয়ে চলা উচিত। আর এফডিসির প্রতিটা লোকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই টাইপের যারা চলচ্চিত্রের ক্ষতি করে, যেমন দেখেন তাণ্ডব সিনেমাটা পাইরেসি হয়ে গেছে, আমি মনে করি এটাতে কিচ্ছু যায় আসে না। কেন? যে এই কোয়ালিটির সিনেমা দেখবেন সে কখনো মোবাইলে দেখবেন না। যে সিনেমা দেখার সে হলে গিয়ে দেখবে। আল্লাহর কসম কেটে বলতেছে, আমি এখনো দেখিও নাই, হলও দেখি নাই, অনলাইনে আসছে আমিও দেখি নাই। আমাকে আমার ছেলেরা বলছে বাবা এইচডি প্রিন্টের সিনেমা আসছে। কেন? এই সিনেমাটা আমি দেখবো বড় পর্দায়। মোবাইলের ভিতরে কি সিনেমা দেখার স্ক্রিন এটা? মোবাইলে কি আপনার সিনেমা দেখা যায়? তো যারা একটা প্রডিউসারের স্বপ্ন একটা ভালো সিনেমাকে এভাবে ধ্বংস করে দিচ্ছে, তাদের জন্য শক্তভাবে আমি বলবো এফডিসি যারা সিনিয়র আছেন তারা আপনারা ওই বছরের পিকনিকটা বন্ধ করে অন্তত এই কাজগুলো নিয়ে একটু মানে আগান। আপনার শর্তটা নাকি কটা সমিতি, আপনার সমিতিগুলোর কি কাজ আমি একটু জানি না, কিছুই জানি না। বসে বসে আড্ডাবাজি ছাড়া কোনো একটা যে ভালো কাজ ভালো উদ্যোগ তাও না। আর আপনাদের সন্তানের মতো আমরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যাতে আমরা উপরের দিকে উঠতে পারি, আমাদেরকে একটু ধাক্কান, উপরের দিকে উঠতে পারি, আমরা যাতে আপনাদেরকে সম্মান করতে পারি। কতগুলা লোক আছে সিনিয়র ডিরেক্টর এফডিসিতে বসে সারাদিন ধরে চা পানি খাবেন, আর বসে বসে হইলে দেখবো অমুক নায়ক এটা করছিল, সাকিব খান এটা ছিল, আমার হিরো ছিল। ভাই এইসব ফাঁকা আওয়াজগুলো বন্ধ করেন, এগুলোতে মানুষের আসলে ভাবমূর্তি নষ্ট হয় প্রত্যেকটা ক্ষেত্রে। কারণ আপনার ব্যক্তিত্ব থাকবে আপনার মতো। আপনি যখন এটা রুলসকে ভাঙবেন তখন হচ্ছে আপনার ব্যক্তিত্ব নেই, আপনার চরিত্র নাই। চলচ্চিত্র আপনারা কেউ 30 বছর 40 বছর আপনারা এটা দিয়ে গাড়ি বাড়ি ফ্ল্যাট সবকিছু ফ্যামিলি চালাইছেন, আর আমরা দিয়ে আসছি। আমি টোটালে নাটক করছি 16 থেকে 17টা, 13, 14, 2 বছরে কিন্তু আপনার ফেরের প্রথম আলো মনোনীত হয়েছে, তারপরে হলে যদি সিনেমাতে আসছি। আর যেখানে আমার জানের নিরাপত্তা নেই সেখানে আমি সিনেমা নাটক বানাবো কোত্থেকে? কি প্রতিবাদটা করছেন? অমুক ভাই কাকরালের বিশাল গুন্ডা, অমুক ভাইয়ের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমাকে সৈকত সালাউদ্দিন ভাই 2 বার ফোন করছে এফডিসি এবং কি কাকরাল ইস্যুতে বিভিন্ন ইস্যুতে কথা বলার জন্য। আমি শুধু প্রশ্ন করছিলাম লাইভ নাকি রেকর্ড? বলছে রেকর্ড। বলছে সরি ভাই, লাইভ হইলে ডাকিয়েন, আর যে বিষয়বস্তু নিয়ে আপনি কথা বলতে বলছেন আমি সবাইকে নিয়ে বলবো, কিন্তু আপনার চ্যানেল লোড নিতে পারবে কিনা সেটা বলেন। আমাকে কিন্তু দ্বিতীয়বার কেউ ডাকে না। মাজায় জোর রেখে চলি, আর পরিচয় দিয়ে চলি না। কেউ আমার এখানে শত্রু না। আমাকে রাত্রে 3টার সময় যদি আমার শত্রু ফোন দেয় হেল্পের জন্য আমাকে পাবে এবং কি পায়। আমি এখানে কাউকে শত্রু মনে করি না, কারণ 2016 সালের 14 থেকে 16 পর্যন্ত কি কি হয়েছে সবকিছু আমার মেমোরিতে আছে। চলচ্চিত্রের উন্নয়নের জন্য যে গঠনমূলক আলোচনা দরকার সেগুলো নিয়ে কথা বলেন। নিজের পকেট ভারী করার জন্য চলচ্চিত্রটাকে ধ্বংস করেন না, শেষ এমনি। দেশ স্বাধীনের পরে যতটুকু চলচ্চিত্র ধ্বংস হয় নাই, বিগত সরকারের আমলে 16 বছরে চলচ্চিত্র শেষ এমনি। কি জন্য জানেন? কুকুরকে হাড্ডি দিলে কুকুরের ঘেউ ঘেউ বন্ধ হয়ে যায়, কারণ ওই সরকার ওই কুকুরগুলোকে ওই জিনিসগুলো দিয়ে গেছে, কিন্তু চলচ্চিত্র শেষ। কুকুরগুলোকে থামান। অমুক ভাই তমুক ভাইয়ের পরিচয় দিয়া বহু রংবাজি করছেন।
ক্ষমতা চিরস্থায়ী না। একজনকে যখন মারতে যাবেন আপনাকে একটা খেতে হবে, এটা ওই লোকে দিতে হবে না, ওই যে উপরের থেকে সিদ্ধান্ত। দেশে একটা মাত্র হিরো দিয়ে এখন মোটামুটি চলচ্চিত্র টিকে আছে। এর ভিতরে পাশাপাশি সিয়াম, এই নিশু কাজ করতেছে। এটাকে কিভাবে আপনার আগানো যায় সেটার পরিকল্পনা করেন। হাতের আঙ্গুল আপনার যেরকম 5টা খালি, আমারও 5টা খালি। আপনি যখন আরেকজনের পাশে দিবেন, আপনার পাশে দেওয়ার জন্য আরেকজনের 5টা খালি। অত্যন্ত মানে জিতের আগে ভারাক্রান্তভাবে আসলে কিন্তু আমি কথাগুলো বলছি। আপনার সবার কাছে একটা রিকোয়েস্ট, এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু একটা অনুরোধ থাকবে, এই টাইপের লোকগুলো থেকে যতটুকু দূরে থাকবে নিজের মান সম্মান বাঁচবে। আমাকে কেউ কোরমা পোলাও দিও এসব টাইপের লোকের সাথে আপনার পাশে শেয়ারে বসাইতে পারবে না। এটাই আমার ব্যক্তিত্ব, এটাই আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।